বন্ধুরা নমস্কার। ভয়ঙ্কর হুমকি দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন তিনি অ্যাটম বোমা ফাটাবেন। আসল অ্যাটম বোমা না, মানে রাজনৈতিক অ্যাটম বোমা ফাটাবেন, মানে পারমাণবিক বিস্ফোরণ করবেন রাজনৈতিকভাবে, এবং তার ফলে থরহরি কম্পমান দেশের শাসক দল বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশন। তিনি বলেছেন আর কয়েকদিনের মধ্যে তিনি যে তথ্য প্রকাশ করবেন তা প্রকাশ করার পর আর কোথাও নির্বাচন কমিশনকে দেখা যাবে না। তাতে প্রমাণিত হয়ে যাবে যে গত লোকসভা নির্বাচনে রিগিং করা হয়েছিল এবং সেই রিগিং এ ইলেকশন কমিশনের আধিকারিকরা যুক্ত ছিলেন এবং সেই রিগিংটা তারা করেছিলেন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এই কথাগুলো তিনি বলার পর এখন দিল্লির রাজনীতি, সারা দেশের রাজনীতি, জাতীয় রাজনীতি এক ধরনের কাঁপছে বলা যায়, এক ধরনের সুনামির অপেক্ষায় রয়েছে। কারণ সম্ভবত আগামী 5 তারিখ সম্ভবত রাহুল গান্ধী প্রমাণ দেবেন। তিনি গত 6 মাস ধরে নীরবে তার এজেন্সিকে দিয়ে কংগ্রেসের নিজস্ব কায়দায় তিনি তদন্ত করিয়েছেন। কেউ ধরতেও পারেনি, কেউ বুঝতেও পারেনি, যে ঘুণাক্ষরেও কাউকে তিনি বুঝতে দেননি যে তিনি কত বড় তদন্ত করাচ্ছেন এবং তদন্ত করিয়ে তিনি নাকি 100% আপনার প্রমাণ পেয়েছেন। এবং যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি মিডিয়ার সামনে বলেছেন তাতে বোঝা গেছে, তাতে পরিষ্কার হয়ে গেছে তার কাছে একদম হার্ড প্রুফ না থাকলে পরে এত বড় কথা তিনি কোনোভাবে বলেন না। কারণ তিনি লোকসভায় বিরোধী দলনেতা, তিনি দেশের প্রধান বিরোধী দলের প্রাক্তন জাতীয় সভাপতি। তাকে ঘিরে এখন দেশের বিরাট অংশের মানুষ স্বপ্ন দেখে যে তিনি আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন। তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন দেশের, তার ঠাকুমা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে তিনি একেবারে প্রমাণ ছাড়া এইরকম কথা তিনি বলতে পারবেন না। এবং প্রমাণের মাত্রা কতটা হলে পরে তিনি বলেছেন যে তিনি অ্যাটম বোমা ফাটাবেন। এবার কথা হলো যে 24-এর লোকসভা নির্বাচনের পরেই দেশে আপনার রিগিং এর অভিযোগ উঠেছে। এরপরে একের পর এক বিধানসভা নির্বাচনে রিগিং এর অভিযোগ উঠেছে। আপনার সেইগুলোতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করা হয়েছে। এবং শুধু কংগ্রেস না, বিভিন্ন দলগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে আপনার ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। পশ্চিমবঙ্গের মধ্যেও এখন প্রশ্ন উঠছে। বিহারে যে এসআইআর করছে সেই এসআইআর এর কায়দা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আপনার প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সমস্ত কিছুর মধ্যে রাহুল গান্ধী যে কথা বলেছেন, তিনি বলেছেন ভারতে নির্বাচনী ব্যবস্থা বিধ্বস্ত হয়ে গেছে, কলাপস করে গেছে। তিনি বলেছেন ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থা এখন মৃত, মারা গেছে। এবং তিনি বলেন যে বর্তমানে প্রধানমন্ত্রী সামান্য মাত্র সংখ্যাগরিষ্ঠতার মালিক। আসতেই তো তা, কারণ প্রধানমন্ত্রী যে দলের নেতা সেই দলের কাছে তো সংখ্যাগরিষ্ঠতা নেই। 240টি আসন রয়েছে। অন্য দলগুলোকে জোড়া তালি দিয়ে 293টা 272টা আসন পেলে পরে সংখ্যাগরিষ্ঠ হয়। তো 272 থেকে আপনার 293 সংখ্যাটা কতটা বেশি হয়? 21টা আসনের মাত্র সংখ্যাগরিষ্ঠতা তার কাছে রয়েছে। তো তিনি এইটাকেই পিক করে তিনি বলেছেন যে সামান্য সংখ্যাগরিষ্ঠতার মালিক। তিনি বলেছেন নির্বাচনে ঘোটালার সম্পূর্ণ প্রমাণ আছে। মোটামুটি ভাবে তার বক্তব্যের বঙ্গানুবাদ করে বলছি আমি, অ্যাটম বোমা আর মতন আর কি, সেটা তিনি যখন প্রকাশ করবেন তখন নির্বাচন কমিশন এক্সপোজ হয়ে যাবে। অর্থাৎ তার যে আসল চেহারাটা, বাইরে থেকে সে যে চেহারাটা ধরে রয়েছে আর তার আসলে যে চেহারাটা, সেটা দুটোর মধ্যে যে তফাৎ রয়েছে সেইটা প্রকাশিত হয়ে যাবে। নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের কাছে এক্সপোজড হয়ে যাবে। তিনি বলেছেন তারা বিজেপির জন্য ভোট চুরি করেছে নির্বাচন কমিশন, এবং তা প্রমাণিত হয়ে যাবে দেশের মানুষের সামনে। তিনি বলেছেন কংগ্রেসের তদন্তে যা ধরা পড়েছে তা এক কথা অ্যাটম বম থেকে কম না। 6 মাস ধরে তদন্ত হয়েছে। প্রকাশ করলে পরে তদন্তে যা যা পাওয়া গেছে তা প্রকাশ করলে পরে বলেছে আপনারা দেশে নির্বাচন কমিশনকে কোথাও দেখতে পারবেন না। মানে নির্বাচন কমিশন লজ্জায় মুখ দেখাতে পারবেন আর কি, এটাই বোঝাতে চেয়েছেন। যেসব অফিসাররা এই অপকর্মের সঙ্গে যুক্ত তারা রিটায়ার করলেও ছাড়া হবে না।
এই কথাটা, বিশেষ করে এই একটা লাইন আপনার নির্বাচন কমিশনের সেই সমস্ত অধিকারী যারা দুর্নীতিতে যুক্ত, যারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন না, যারা নিরপেক্ষ না, যারা পক্ষপাতিত্ব করেন, যারা কাউকে হারানোর জন্য কাউকে জেতানোর জন্য কাজ করেন, এই সমস্ত অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, সেই সমস্ত অফিসারদের রাতের ঘুম এই বক্তব্য বা বিশেষ করে এই লাইনটা শোনার পরে একেবারে উড়ে গেছে নিশ্চিতভাবে বলা যায়। কারণ রাহুল গান্ধী পরিষ্কারভাবে বলেছেন যে যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে ছাড়া হবে না, রিটায়ার করলেও ছাড়া হবে না, রিটায়ার করে বাড়িতে চলে গেছি এখন আর আমাকে কোনো ঝামেলা পাবে না, এটা হবে না। তারা দেশদ্রোহিতার মতন অপরাধ করেছেন, কারণ যে কাজটা করেছেন সেটা ভারতের বিরুদ্ধে। কারণ গণতন্ত্রকে নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছি আপনাকে, গণতন্ত্রের সঙ্গে ছেলে খেলা করা মানে দেশের ভবিষ্যতের, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে ছেলে খেলা করার মতন। কারণ যদি আপনার আমাদের নির্বাচনী ব্যবস্থা সঠিক না থাকে এবং এইটাকে যদি কেউ ম্যানিপুলেট করতে পারে, তাহলে একটাবার ভাবেন আমাদের দেশের শত্রুরাও তো এই সুযোগটা নেবে। তারাও নানান কায়দায়, নানান অছিলায় ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে হাত করে তাদেরকে ব্যক্তিগত সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাদের মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থা ঢুকে যাবে। আমাদের নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে তারা অসৎ উপায় অবলম্বন করে বিজয়ী হয়ে তারা পার্লামেন্টে, বিভিন্ন বিধানসভায় তারা ঢুকে যাবে এবং শেষ পর্যন্ত তারা আপনার মন্ত্রিসভায় ঢুকে যাবে, সরকারের পরিচালন ক্ষমতায় চলে যাবে। তাদের মধ্যে কেউ কোনো একদিন হয়তো দেশের কোনো একটি রাজ্যের বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, আরো বিভিন্ন পদে, গুরুত্বপূর্ণ পদে হয়তো তারা বসে যাবে। সেই ক্ষেত্রে একবার ভাবেন তো কি হতে পারে দেশের অবস্থা, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বড় ভয়ঙ্কর ভবিষ্যৎ হবে। তো এই কারণে গণতান্ত্রিক নির্বাচনের সঙ্গে কোনোভাবেই ছেলে খেলা করা যায় না, কোনোভাবেই এই বিষয়টা নিয়ে পক্ষপাতিত্ব করা যায় না। তো এখন রাহুল গান্ধী তিনি দেশের বিরোধী দলনেতা এবং দেশের যখন যিনি বিরোধী দলনেতা থাকেন তখন তার একটা সম্ভাবনা থাকে যে এর পরের নির্বাচনে যদি আপনার শাসক দল হেরে যায় অথবা মাঝখানে যদি সরকারটা পড়ে যায় তাহলে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, তার নেতৃত্বে পরবর্তী সরকার গঠিত হবে এবং তিনি দেশকে আগামী দিনে নেতৃত্ব দেবেন। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে রাহুল গান্ধীকে যারা পছন্দ করেন বা যারা এই পুরো ব্যবস্থাটা সম্বন্ধে মোটামুটি ধারণা রাখেন, তারা জানেন যে যেহেতু আজকে লোকসভার বিরোধী দলনেতা আছেন রাহুল গান্ধী, সাংবিধানিক পদ, এটা খেয়াল রাখতে হবে, প্রধানমন্ত্রী একদিকে থাকেন আর একদিকে বিরোধী দলনেতা থাকেন। তো তিনি যেহেতু এই পদে আছেন, স্বাভাবিকভাবেই সরকার যদি মাঝখানে পড়ে যায় তাহলে তিনি বড় দাবিদার হবেন এবং যদি সরকার মাঝখানে নাও পড়ে যায়, ধরে নিলাম যে সরকার কোনোভাবে টেনে টুনে 2029 পর্যন্ত চালিয়ে দিল, তখন নির্বাচনে যদি আপনার বিরোধীরা ক্ষমতায় আসে, ইন্ডিয়া অ্যালায়েন্স যদি ক্ষমতায় আসে, বিজেপি যদি ক্ষমতাচ্যুত হয়, এনডিএও যদি ক্ষমতায় আসতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তো রাহুল গান্ধীর দাবি তো সবচেয়ে বড় থাকবে দাবি। তো স্বাভাবিকভাবেই সেই ব্যক্তি যখন বলছেন যে তার কাছে 100% প্রমাণ আছে এবং সেই প্রমাণের ভিত্তিতে তিনি বলছেন এই কথাগুলো এবং তিনি সেই প্রমাণগুলো দেশের মানুষের সামনে রাখবেন, তখন ডেফিনেটলি তার বিরাট রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এবং আগামী দিনে এবং মানে এই বক্তব্য শোনার পরে আমি তো বলছি যে আপনাদেরকে যারা শাসন ক্ষমতায় আছে, এক তো হলো তারা টেনশনে পড়ে গেছে খুব স্বাভাবিকভাবেই, কারণ নির্বাচন কমিশন যদিও রাহুল গান্ধীর বক্তব্যকে খণ্ডন করেছে, রাহুল গান্ধী বলেছে যে এগুলি মিথ্যা অভিযোগ, দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ, এই কথাগুলো বলেছে যদিও, কিন্তু আবার তার অফিসারদেরকে বলেছে এই সমস্ত কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে এবং স্বচ্ছতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে। এখন স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য নির্বাচন কমিশন তার অফিসারদেরকে আদেশ দিচ্ছে, তার মানে বোঝা গেছে পেটের মধ্যে মোচড় দেওয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে তাদের পেটটা গুড়গুড় 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 করছে, অর্থাৎ একটা টেনশনে তারা পড়ে গেছেন এবং সেই টেনশন থেকে এখন বিরোধীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যা হওয়ার ভাই হয়ে গেছে, এখন থেকে আমরা নিরপেক্ষ থাকবো, এখন থেকে আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করব, সুতরাং এই সমস্ত ঝামেলা টামেলা করার দরকার নাই। মূলত ঘুরিয়ে ফিরে সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই বার্তা দিলেও তা কি রাহুল গান্ধী শুনবেন বা কংগ্রেস শুনবে বা বিরোধীরা শুনবে বা ইন্ডিয়া অ্যালায়েন্স শুনবে?
একেবারেই শুনবে না। কারণ বিরোধীরা এখন বুঝে গেছে যে এই সময়টাতে যদি ঐক্যবদ্ধভাবে আপনার না দাঁড়ানো যায়, তাহলে আগামী দিনে তো তাদের রাজনীতি করতে দেবে না। দেশে যে বহুদলীয় গণতন্ত্র রয়েছে, সেই বহুদলীয় গণতন্ত্রটাকে ধূলিসাৎ করে দিয়ে একদলীয় একনায়কতন্ত্র স্থাপিত করা হবে, যা ভারতবর্ষের মতন দেশের জন্য কোনো দিন মঙ্গলজনক হতে পারে না। ভারতবর্ষের শক্তি হলো তার বহুদলীয় গণতন্ত্র। ভারতে কোনোদিনই আপনার ভারতের বিরুদ্ধে যারা কাজ করেছে বা করে বা চিন্তা ভাবনা করে, তারা বেশি শক্তিশালী হতে পারে না। এই কারণে যে ভারতে বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে, বিভিন্ন চিন্তা ভাবনার লোক রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাত পাত ধর্ম সমস্ত কিছু, এবং সবার মধ্যেই দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তার কারণে তারা কেউ ওই জায়গাটাতে কম্প্রোমাইজ করতে রাজি না যেখানে গিয়ে ভারতের কোনো ক্ষতি হয়। তো ভারতের কোনো ক্ষতি কোনো রাজনৈতিক দল চায় না, কোনো জাতপাত চায় না। এই অবস্থাতে ভারতবর্ষে যদি গণতন্ত্রের এই যে বহুত্ববাদ বা বহুদলীয় গণতন্ত্র, এটাকে যদি ধ্বংস করে দিয়ে একনায়কতন্ত্র চীনের মতন যদি স্থাপন করা হয়, তাহলে এটা তো ভারতের জন্য সুখকর না, শুভ লক্ষণ না। এই কারণে আপনার এখন সারা দেশের মানুষের মধ্যে কিন্তু একটা জাগৃতি এসেছে, এবং দেশের মানুষ কিন্তু এই কথাগুলোকে খুব মন দিয়ে শুনছে। এবং আমি দেখি বিভিন্ন আপনার রাজনৈতিক দলে, বিশেষ করে বিরোধী দলের আপনার যে ভিডিওগুলো বা সরকারের ভুল ত্রুটি, নির্বাচন কমিশনের ভুল ত্রুটি সংক্রান্ত যে আলোচনাগুলো, সেইগুলো ব্যাপক সংখ্যক মানুষ দেখছে। অন্যদিকে যারা শাসন ক্ষমতায় আছে, যারা মিষ্টি মিষ্টি কথা বলে দেশবাসীকে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন, তাদের গ্রহণযোগ্যতা কিন্তু ব্যাপকভাবে কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই কমতে থাকছে। তাদের ভবিষ্যতের জন্য এটা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার বিষয়। আমার মনে হয় আমার কথার সঙ্গে আপনারা একমত হবেন, এবং একমত হয়ে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে টিপ দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। কথা হবে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।